আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দ্য ডেইলি স্টার অ্যানালিসিসে। আজ 15ই ডিসেম্বর, অগ্রহায়ণের 30 তারিখ, 1431 বঙ্গাব্দ। অগ্রহায়ণ শেষ হয়ে গেল। তো দ্য ডেইলি স্টারের হেডলাইনগুলোর দিকে আমরা প্রথমে তাকাই। ফার্স্ট পেজে আছে রিমেম্বারিং দ্য ডার্ক ডে ইন সলেমনিটি। এখানে মূলত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। আর আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ইন সলেমনিটি। সলেমনিটি মানে হচ্ছে ফর্মাল অর সিরিমোনিয়াস অবজারভেন্স, অথবা আমরা বলতে পারি যেটা বাংলায় বলি যে গাম্ভীর্যের সাথে বা যথাযোগ্য মর্যাদায় বলি না, ওইটার মিনিং দেয় সলেমনিটি। এরপর আরেকটা নিউজ আছে, ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কমিশন বলেছে যে হাসিনা হারসেলফ ওয়াজ ইনভলভড। এখানে আমরা একটা ওয়ার্ড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাইমা ফেসি। এর অর্থ হচ্ছে অ্যাট দ্য ভেরি ফার্স্ট ভিউ। যেহেতু কমিশন এখনো ফাইনাল কিছু বলেনি, প্রাথমিক ধাপে আছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে প্রাইমা ফেসি এভিডেন্স। এতটুকু মনে রাখলেই হবে এখান থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি কমিশন ফর অ্যামেন্ডিং আর রিপেলিং অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009। অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009 হয়েছিল, এটা আমরা মনে রাখতে পারি। আর আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি রিপিলিং। রিপিলিং অর্থ হচ্ছে সেট অ্যাসাইড অর রিজেক্ট। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, a homeless individual wrapped in a hoodie and light quilts spent his night at the foot of the Raju sculpture on the Dhaka University premises amid a cold spell that has gripped the country since Friday. এই শীতের মধ্যেও দেখা যাচ্ছে যে রাস্তায় বাস্তুহারা একজনের ছবি। কষ্টদায়ক একটা দৃশ্য। যাই হোক, এখানে হচ্ছে কোল্ড স্পেল। কোল্ড স্পেল মানে হচ্ছে যখন মানে ঠান্ডার সময়ই, যখন এই যেমন এখন শীতকাল চলছে, তো শীতের মধ্যেই যখন একদিনের চেয়ে আরেক দিনের শীতটা আরো বেড়ে যাবে, মানে কোল্ড থেকে কোল্ডারে চলে যাবে, ওই সময়টাকে বলা হয় কোল্ড স্পেল। when the weather is colder than normal. এরপর আমরা আরেকটা নিউজ দেখতে পাচ্ছি, ACC NBR CID teams to probe 10 corporate giants. Okay, BBA-led task force aims to bring back money that siphoned off. এর অর্থ কি? সিফন্ড অর্থ হচ্ছে টু গ্র্যাজুয়ালি স্টিল মানি অর গুডস ইউজুয়ালি ফ্রম এ বিজনেস আর গভর্নমেন্ট। মানে আস্তে আস্তে করে টাকা বা সম্পত্তি বা মালপত্র বিজনেস বা গভর্নমেন্টের বিভিন্ন শাখা থেকে আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া, ওইটাকে বলা হয়। তো এই জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে হচ্ছে মূলত 10টা মেজর বিজনেস গ্রুপকে এই মানি লন্ডারিং এর কাজে আর কি জড়িত হিসেবে বলা হচ্ছে প্রাইমারিলি। আর এটা করছে কি এসিসি। এসিসি মানে হচ্ছে কারাপশন, এন্টি কারাপশন কমিশন। আর এনবিআর তো আমরা জানি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আর সিআইডি হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ পুলিশ। তো এই 3টা অর্গানাইজেশন মূলত দেখছে 10 কর্পোরেট জায়ান্টসকে। এই কর্পোরেট জায়ান্টসের মধ্যে অনেকগুলো, এই 10টা গ্রুপের নাম না মনে রাখলেও চলবে, তবে যেটা সবচেয়ে বেশি আলোচনায় সেই 10টার মধ্যে হচ্ছে এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপ আর সামিট গ্রুপ। এরপর বসুন্ধরা গ্রুপ। এই 4টা সবচেয়ে বেশি আলোচিত। এরপর গুলো কারো মনে রাখলে ভালো, তবে এই 4টা যেহেতু বারবার নিউজে আসছে হয়তো সবারই মনে থাকবে। এখানে আমরা কিছুদিন আগে যে একটা শ্বেতপত্র প্রকাশিত হলো, ওই হোয়াইট পেপারের হচ্ছে 234 বিলিয়নের মতো এরকম চোরাচালান করা হয়েছে, সেটা বলা ছিল, বা টাকা আর কি সরিয়ে দেওয়া হয়েছে 234 বিলিয়নের মতো।
এরপর হচ্ছে সাউথ কোরিয়ার একটা নিউজ দেখতে পাচ্ছি, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন ইমপিচড, অভিশংসিত হয়েছে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। Hundreds of thousands of people took to the streets of the capital, Seoul, in rival rallies for and against Yoon yesterday. গতকালের ঘটনা। হাজার হাজার শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিল, কেউ কেউ তার পক্ষে, কেউ কেউ তার বিরুদ্ধে ছিল এর মধ্যে। ওকে, আমরা জানি যে ডেইলি স্টারের হচ্ছে রিজিওনাল যে রেজিস্ট্যান্স গুলো আছে, ওই রেজিস্ট্যান্স গুলো নিয়ে ফিচার করছিল। পূর্ববাংলার জাতীয় মুক্তিবাহিনী, এটা হচ্ছে একটা রিজিওনাল ফোর্স, যেটা মূলত ঝালকাঠি এলাকা, আরো বেশ কয়েকটা এলাকা আছে, তবে প্রাইমারিলি। তো এখানে বলা হচ্ছে the floating guava markets in the southern districts of Jhalokati, Borishal and Pirozpur are so picturesque that they have in recent years started drawing tourists along with the traders. Picturesque অর্থ হচ্ছে মানে মনোরম। আমরা যখন দেখি যে কোনো জায়গা একদম ছবির মতো সুন্দর, তখন বলতে পারি পিকচারাস্ক। তো এই এলাকাটাও, ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের এই এলাকাটাও হচ্ছে অনেকটা মনোরম বা পিকচারাস্ক, যে কারণে এখন দেখা যাচ্ছে যে টুরিস্টরা কিংবা ট্রেডাররা ওইখানে আর কি যাচ্ছে। কিন্তু 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখনও ওই এলাকাটা পেয়ারা বাগানে আর কি অনেক, এই যে ডেন্সলি প্লান্টেড, মানে অনেক ঘন পেয়ারার সারি ছিল, পেয়ারা গাছের সারি ছিল, সেই কারণে হচ্ছে ওইখানে মুক্তিযোদ্ধারা লুকিয়ে থাকতে পারতো, এই জন্য ওইটা এক ধরনের বেস হিসেবে ইউজ হয়। এবং আমরা যে মুক্তিবাহিনীটা নিয়ে কথা বলছি, এটার নাম হচ্ছে পূর্ব বাংলার জাতীয় মুক্তিবাহিনী। ঝালকাঠি, বরিশাল আর পিরোজপুর, এই তিনটা এলাকাকে মূলত কেন্দ্র করে। আর এটার লিডার ছিলেন সিরাজ শিকদার। সিরাজ, then a leftist student leader, built the Purbo Bangla শ্রমিক আন্দোলন, a workers movement in 1968। তাহলে এটা গঠিত হয়েছিল কবে? 1968 সালে। আর এটা কোনো মুখের কথা না, এটা একটা বই অনুসারে। ওই বইটার নাম কি? অ্যাকর্ডিং টু দ্য বুকস লাল সন্ত্রাস বাই মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদের লাল সন্ত্রাস বইও এই বাহিনীর কথা আছে। 1971 সালের জানুয়ারির 8 তারিখে তারা একটা প্যামফ্লেট বের করে, যার নাম ছিল স্বাধীন পূর্ব বাংলা কায়েম করুন। এটা ইম্পর্টেন্ট ছিল। এছাড়া এরপরের নিউজে চলে যাই আমরা, রাষ্ট্র সংস্কারে বুদ্ধিজীবীর ভূমিকা, এটা নিয়ে কথা বলছিলেন। দ্য রোল অফ ইন্টেলেকচুয়ালস ইন রিফর্মিং দ্য স্টেট, এটা নিয়ে কথা বলছিলেন মূলত আমরা দেখতে পাচ্ছি প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর সলিমুল্লাহ খান, কাজল রশিদ শাহীন, ওনারা। ডেইলি স্টারের উদ্যোগে এটা করা হয়েছিল। আর পূর্ব বাংলার জাতীয় মুক্তিবাহিনীর যে সংক্ষেপে কিছু আছে, অপারেশন এরিয়ার কথা, ডিউরেশন, এরপর ওরা প্রায় 100-র বেশি অপারেশন করে। আর সুপ্রিম লিডার ছিল সিরাজ শিকদার। তো সিরাজ শিকদারের কথা আমরা মনে রাখতে পারি। আর হচ্ছে এটা কোন কোন এলাকায় ছিল? গ্রেটার বরিশাল, মানে বৃহত্তর বরিশাল, বৃহত্তর ঢাকা, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, এগুলোতে ছিল। আর ওরা অপারেশন গুলো পরিচালনা করেছে সেক্টর 1-এর অধীনে। সেক্টর 1-এ, এটা মনে রাখতে পারি। এরপর রিমেম্বারিং দ্য ডার্কটার মধ্যে আল বদরের কথা বলা আছে, যে তারা একটা সিম্পোজিয়াম করেছিল সেলিব্রেটিং তার পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছিল ময়মনসিংহে।
এরপর বলা হয়েছে এই যে বহুল আর কি একটা টেমপ্লেট সব জায়গায় ঘুরছে বা ইনস্টলেশন সব জায়গায় ঘুরছে, যে নক নক নক, স্যার প্লিজ কাম আউটসাইড, উই নিড টু টক, এটা বলে 991 জন শিক্ষক, 49 জন ডাক্তার, 42 জন লয়ার আর 13 জন সাংবাদিককে ধরে নিয়ে যায় এবং 16 জন অন্যান্য পেশাজীবীকে। এখানের হিসেবে যদিও এরকম, তবে আমাদের গ্যাজেট হয়েছে 560 জনের মতো। তো আমাদের পরীক্ষায় আসলে অবশ্য 560 জনই দিতে হবে, 560 সম্ভবত। আর এখানে মূলত বলা হচ্ছে 991 জন শিক্ষক, 49 জন ডাক্তার, 42 জন আইনজীবী এবং 13 জন সাংবাদিক এবং 16 জন অন্যান্য পেশার মানুষকে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা মার্টার্ড ইন্টেলেকচুয়ালস ডে উপলক্ষে মিরপুরে মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করছেন। এটা আর ইংলিশে যদি আমরা বলি লেইড রেটস, মানে পুষ্পস্তবক অর্জন করা, অথবা আমরা বলতে পারি যে প্লেসড রেটসও বলা যায়। ওকে, সুইপিং রিফর্ম মাস্ট ফর জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে আমাদের জেন্ডার ইকুয়ালিটি বিসিএসের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, বা উইমেন এম্পাওয়ারমেন্ট যাই বলি না কেন, তো এখানে এটা কাজে লাগবে। নারী পক্ষের রিকমেন্ডেশনগুলো আমরা একটু চোখ বোলাতে পারি। কি কি রিকমেন্ডেশন আছে দেখা যাক। ইনক্রিজ উইমেন্স রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট। পার্লামেন্টে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। ডিরেক্ট পোলস ফর রিজার্ভ সিটস, যেমন এই যে এখানে বলা হচ্ছে আস্কড ফর ডিরেক্ট ইলেকশনস টু উইমেন্স রিজার্ভ সিটস, যেমন আমাদের সংবিধানে সরাসরি নারী আসন রাখা হয়েছে, যেটা নির্বাচিত না, সিলেকশনের মাধ্যমে হয়। সিলেক্টিং ক্যান্ডিডেট, পলিটিক্যাল পার্টিরা সিলেকশনের মাধ্যমে ওই 50 জন নারীকে সিলেক্ট করে, কিন্তু এখানে দাবি করা হচ্ছে এটা যেন সিলেকশনের মাধ্যমে না হয়, নির্বাচনের মাধ্যমে হয়। এই জন্য বলছে ডিরেক্ট পোলস ফর রিজার্ভ সিটস। তারপর রিইনস্টেট নো ভোট, এখন তো না ভোট নেই, কিন্তু এটা যেন আবার চালু করা হয় সেই জন্য রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। এনশিওর সেকুলার গভর্নেন্স, ওকে, ধর্মনিরপেক্ষ আর কি গভর্নেন্স চাচ্ছেন। অ্যামেন্ড ফ্যামিলি লস, পারিবারিক লয়ের সংস্কার। তারপর রিকগনাইজ ইনফর্মাল ওয়ার্ক, হ্যাঁ এটা বহুল আলোচিত একটা টপিক। লেবার ল, তারপর যে ডোমেস্টিক ওয়ার্ককে স্বীকৃতি জানানো নারীদের, এই ব্যাপারে কথা হচ্ছে। এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি অ্যাকর্ড। অ্যাকর্ড অর্থ গ্র্যান্ট অর গিভ, স্পেশালি ওয়েন ইট ইজ ডিউ, অ্যাপ্রোপ্রিয়েট অর আর্নড, যেটা পাওয়া উচিত ছিল সেটাকে দেওয়া অর্থে এটা ইউজ হয়ে থাকে। আর একটা ইম্পর্টেন্ট নিউজ দেখতে পাচ্ছি, ইন্দো বাংলা টাইজ শুড বি বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, আমাদের ফরেন অ্যাডভাইজারের একটা উক্তি। মিউচুয়াল রেসপেক্টের কথা বলছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি হালাল হাফিজের ট্রিবিউট পেইড টু হালাল হাফিজ। ওনাকে মার্টার্ড ইন্টেলেকচুয়ালস গ্রেভইয়ার্ডে দাফন করা হয়েছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। The poet passed away in Dhaka on Friday. ওনার সব কবিতা একসময় আমার খুব মুখস্থ ছিল, আমাদের এলাকার কবি। সব মিলিয়ে ওনার আসলে জীবন যাপনের মধ্যেও কবিত্বটা ছিল। তো এই নিউজগুলোই অনেক পরে সময়
আর কি দিয়েছি। আচ্ছা, আমরা এর পরের নিউজে চলে যাই। ইন্দো বাংলা টাইস নিয়ে কথা বলেছেন আমাদের ফরেন সেক্রেটারি। এরপর একটা নিউজ দেখতে পাচ্ছি, এ ট্রেজার আন্ডার থ্রেট অফ ইনক্রোচমেন্ট, around 250 acres of লাউছড়া ন্যাশনাল পার্ক রিমেইন অকুপাইড। লাউছড়া জাতীয় উদ্যানের 250 একরের মতো জায়গা হচ্ছে দখলকৃত হয়ে গেছে। এটা নিয়ে কাজ করছে মূলত ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার কনজারভেশন ডিপার্টমেন্ট। আরেকটা দেখতে পাচ্ছি, কোল্ড ওয়াভ হিটস নর্থ, মোর রিলিফ এফোর্টস নিডেড। উত্তরে কি কোল্ড ওয়েভ দেখা দিয়েছে, সেই জন্য আমাদের হচ্ছে রিলিফ এফোর্ট, এই টার্মটা মনে রাখতে হবে, এটা বাড়াতে হবে। এরপরে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এরকম কিছু নেই। বিক্রান্ত মেসির একটা খবর আছে, উনি সোশ্যাল মিডিয়া প্রেশারের জন্য রিটায়ারমেন্ট করবেনি, আগামী বছর একটা ফিল্ম করে। আমার একজন প্রিয় অভিনেতা, উনিও রিটায়ারমেন্টের দিকে চলে যাচ্ছেন। যাই হোক, এটা বিসিএস রিলেটেড কিছু না, জাস্ট পড়লাম কিছু ওয়ার্ড বড় জোর এখান থেকে নেওয়া যেতে পারে বা সেন্টেন্স ফরমেশন। এরপর ইরান ওন্ট ইম্পিড আইএইএ অ্যাক্সেস। ইরান কিছুদিন আগে বলছিল যে তারা যে নিউক্লিয়ারের কাজগুলো করছে সেই ব্যাপারে হচ্ছে আইএইএ কে কিছুটা আর কি দেখার সুযোগ দিবে, কিন্তু এখন এটা ডিক্লাইন করেছে যে তারা আইএইএ অ্যাক্সেস দিবে না। এই যে 45তম বিসিএস এ আসছিল মাইগ্রেশন নিয়ে, তো এই জাতীয় একটা নিউজ, 5 কিল্ড ইন গ্রিস, মাইগ্রেন্ট বোট সিঙ্কিং। এটা খুব কমন ঘটনা, বোট সিঙ্ক হয়ে প্রায় যারা যায় বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়ে অনেকেই রাস্তাতেই আসলে মারা যায়। খুব রিস্কি একটা কাজ, তো মানুষ বেঁচে থাকার তাগিদে করে। টাইম ফর মেনি টু অ্যাপোলজাইজ, আজকের এডিটোরিয়ালের একটা নিউজ, মোহাম্মদ নুরুল হুদা ওনার লেখা। উনি মূলত বলছেন যে এখান থেকে আমরা যেটা শিখতে পারি, একটা টার্ম দেখতে পাচ্ছি, ক্ল্যাপ্টোক্রেটস মানে কারাপ্ট গভর্নমেন্টস ওয়ার দ্য রুলিং এলিট স্টিলস ন্যাশনাল রিসোর্সেস। এটা হচ্ছে এক ধরনের দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা, যেখানে হচ্ছে যারা ক্ষমতায় আছে তারা মূলত জাতীয় যে সম্পদগুলো আছে এগুলো আসলে নিজেদের সম্পদে পরিণত করে আস্তে আস্তে, ওইগুলো চুরি করে করে পার্সোনাল অ্যাকাউন্টে জমা করে, অনেকটা এরকম। তো এই ধরনের মানুষদেরকে উনি বলছেন যে আর কি ক্ষমা চাওয়া উচিত, যারা হাসিনা রেজিমে এই জাতীয় কাজে যুক্ত ছিল, পলিটিশিয়ান, সিভিল সার্ভেন্ট, মিডিয়া, এডুকেটর, ক্লিপ্টোক্রেটস, সবাইকে। All leaders need to apologize because they have not ventured beyond the safe provision of personal gratifications and have strengthened the autocrat by acting as sycophants and time servers. এই যে এই টার্মটা আমরা মনে রাখতে পারি, সাইকোফ্যান্স মানে হচ্ছে সামন who praises powerful or rich people in a way that is not sincere। বাংলায় হচ্ছে যদি আমরা বাগধারার হিসেবে বলি, সাইকোফ্যান্স হচ্ছে অনেকটা মৌ সাহেব বা হচ্ছে খয়ের খা টাইপের মানুষ, যারা পাওয়ারফুল বা রিচ পিপলকে হচ্ছে মিথ্যা প্রশংসা করে। আর একটা ওয়ার্ড এখানে আমরা পাচ্ছি, এ সেগমেন্ট অফ দ্য মিডিয়া, দ্য ভাইটাল corrective institution aptly called the fourth estate। aptly এটা আমরা মনে রাখতে পারি, এই ওয়ার্ডটা সুন্দর ফর্মাল ওয়ার্ড। অ্যাপ্টলি মানে ক্যাপেবলি বা হচ্ছে যথাযোগ্য, মানে যেই কথাটা আগে বলা হচ্ছে, যেমন কারেক্টিভ ইনস্টিটিউশন বা সঠিকভাবে বলতে গেলে হচ্ছে ফোর্থ স্টেট, মিডিয়াকে চতুর্থ স্তম্ভ বলা হয়, সেটার জন্য বলছে অ্যাপ্টলি কল্ড। এই যে আজকের আমার মতে
সবচেয়ে কয়েকটা ইম্পর্টেন্ট নিউজের মধ্যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিউজ। কুড কুড দ্য ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিজ ভিজিট ক্রিয়েট পজিটিভ অপটিক্স? আমরা জানি সম্প্রতি ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বাংলাদেশ ভিজিটে এসেছেন, তো এই ব্যাপারে একটা নিউজ। এখানে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, উনি বলছেন ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশন হচ্ছে ভেরি সলিড অ্যান্ড ক্লোজ অ্যান্ড আস্কড ইন্ডিয়া টু হেল্প ক্লিয়ার দ্য ক্লাউডস। সমস্যাগুলো সমাধান করার জন্য বলছেন যে আসলে ক্লাউড বলতে এখানে কি মিন করছে আমরা বুঝতে পারছি। যেই সংকটগুলো আছে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে বললেন। আচ্ছা, আমরা নামটা মনে রাখতে পারি। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির নাম হচ্ছে বিক্রম মিস্ত্রি। উনি ডিসেম্বর 9 তারিখে মূলত ঢাকায় আসছিলেন, টপ লিডারদের সাথে বৈঠক করেছেন। আচ্ছা, এখানে বলছে however Mistri's visit, the first by a top Indian diplomat since Hasina's escape to India, appears to have provided a much needed welcome break from the rising cacophony of megaphone diplomacy. মেগাফোন ডিপ্লোমেসি, এই টার্মটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজে লাগবে, এমনকি অনেক সময় কনসেপচুয়ালও চলে আসে। আর ক্যাকোফোনি অর্থ হচ্ছে অ্যান আনপ্লিজেন্ট মিক্সচার অফ লাউড সাউন্ডস। তো এতদিন হচ্ছে অনেকটা মিডিয়া, মেগাফোন ডিপ্লোমেসি আসলে কি মিডিয়ার মাধ্যমে কিংবা ইনফর্মাল যে মিডিয়ামগুলো আছে ওইটার মাধ্যমে আসলে কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করা। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা বলতে শুনেছিলাম যে শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে থাকতে চায় তাহলে হচ্ছে চুপ থাকতে হবে। এই জাতীয় যেই ঘটনাগুলো আছে এগুলো হচ্ছে মূলত মেগাফোন ডিপ্লোমেসির আওতাভুক্ত, যেখানে সরাসরি ফর্মাল চ্যানেল ইউজ না করে ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে আসলে নিউজটা দেওয়া হয় এবং কিছুটা কড়া অর্থে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে। আর সরাসরি কথার জন্য এই প্রথম বলা হচ্ছে যে শেখ হাসিনার স্কেপের পরে এই প্রথম ইন্ডিয়ার টপ লিডারশিপের মধ্য থেকে কেউ একজন আসছেন বাংলাদেশে। আমরা জানি আমাদের ফরেন অ্যাডভাইজার হচ্ছেন মোহাম্মদ তৌহিদ হুসাইন, আর আমাদের ফরেন সেক্রেটারি হচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন। এরপর হচ্ছে আরেকটা নিউজ দেখতে পারি, ইউনূস ফ্ল্যাগ দ্য ইস্যু অফ হাসিনাস কন্টিনিউড স্টে ইন ইন্ডিয়া। বাংলাদেশ কি কি বিষয় নিয়ে দেখি কথা বলেছে বা কি কি বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। এক হচ্ছে বর্ডার কিলিংস, এরপর হচ্ছে ইন্ডিয়া যে মাইনরিটি নিয়ে বাংলাদেশে ইন্টারফিয়ারেন্স করে এটা নিয়ে কথা বলছে। এরপর এ সিকিউরিটি ব্রিচ এট বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ইন আগরতলা, হ্যাঁ এটা নিয়ে কথা বলছে। আগরতলায় যে ঘটনাটা ঘটলো বাংলাদেশ দূতাবাসের, তো এইসব বিষয় নিয়ে কথা বলেছে। আর ইন্ডিয়ার পক্ষ থেকে মূলত বলা হয়েছে এই যে সরাসরি আছে যে তারা চাচ্ছে এ পজিটিভ কনস্ট্রাকটিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে তারা ইতিবাচক, গঠনমূলক আর হচ্ছে যৌথভাবে আর কি মিউচুয়ালি বেনিফিশিয়াল, মানে দুই পক্ষের জন্যই আসলে উপকারী এরকম একটা সম্পর্ক তারা চাচ্ছে, যেটা হচ্ছে দুই পক্ষেরই কাজে লাগবে, উইন উইন সিচুয়েশন হবে, এরকম কিছু তারা চাচ্ছে। এটা তো মুখে বলছে, কাজে দেখা যাক। এরপর হচ্ছে যে যে ইস্যুগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কমন এগুলোর কথা বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে আসলে তারা বেনিফিটগুলো পেতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়া। এক হচ্ছে ট্রেড, এরপর কমার্স, এরপর কানেক্টিভিটি, পাওয়ার, ওয়াটার অ্যান্ড এনার্জি, কনসিউলার কোঅপারেশন অ্যান্ড কালচারাল কোঅপারেশন, এগুলো নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এরপর একটা নিউজ আছে যে ইনফরমেশন কমিশনার করার কথা বলা হচ্ছে, ওপিনিয়ন। ওকে, এরপর হচ্ছে দেখি আমাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ কোনগুলো। এটা তো হচ্ছে খেলার নিউজ।
ইন্টেলেকচুয়ালদের কথা বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান মনে করেন, intellectuals failed to organize consent for a democratic republic. ইন্টেলেকচুয়ালরা তাদের দায়িত্ব পালন করেনি, মানে ভালো করে করতে পারেনি বলা যায়। পিঠার দোকান দেখতে পাচ্ছি। For jute millers struggling amid export slump. স্লাম্প মানে হচ্ছে অনেকটা যে prices, values or sales to fall suddenly, প্রতিমন্দা বলতে পারি। আর এক্সপোর্ট তো আমরা জানি রপ্তানি, তো জুট মিলাররা হচ্ছে রপ্তানির কমে যাওয়ায় স্ট্রাগল করছে। আমরা দেখতে পাচ্ছি ফুড ডিস্ট্রিবিউশন ফলস ডিসপাইট পারসিস্টেন্ট ইনফ্লেশন। ফুড ডিস্ট্রিবিউশন আসলে কমে গেছে, বাড়ানো উচিত। এরপর হ্যাঁ, আর কোনো ইম্পর্টেন্ট নিউজ সম্ভবত নেই। আরেকটা আচ্ছা, এটা মোটামুটি, যেমন ফ্লাওয়ার ফার্মার্স এক্সপেক্ট বুনান্সা এস পিক সিজন স্টার্টস। এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, আমিও আজ শিখেছি। বুনান্সা এর অর্থ হচ্ছে এ সিচুয়েশন ফ্রম হুইচ লার্জ প্রফিটস আর মেড। ফ্লাওয়ার ফার্মার্স এক্সপেক্ট বুনান্সা এস পিক সিজন স্টার্টস মানে হচ্ছে যেহেতু মানে বছরের সেই সময়টা চলে আসছে যখন বেশি বিক্রি হয়, তো হচ্ছে তারা একটা লার্জ প্রফিট বানাবে। কারা বানাবে? ফ্লাওয়ার ফার্মার বা ফুল চাষি যারা। আর ফুলের চাষের কথা মনে হলে আমাদের মনে হয়ে যায় যশোরের গদখালির কথা। এটা হচ্ছে the major portion of the flowers will come from Joshor's Godkhali, the heart of the country's flower cultivation. আমাদের দেশে ফ্লাওয়ার কাল্টিভেশনের হার্ট বলা হচ্ছে, কেন্দ্র বলা হচ্ছে যশোরের গদখালিকে। ওকে, তো মোটামুটি এগুলোই ছিল আজকের নিউজ। থ্যাংক ইউ ফর স্টপিং বাই।